মনে করাই দেন কেন? আমি তো ৭১-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করে দিতে চাইছিলাম। পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 জন সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাস আমি বলতে চাই নাই। জামাত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন অবশ্যই, তো কি রকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি। তবে আমার ভাই শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামাতকে ক্ষমতা নেবেন, এবং আপনি আল্লাহ এত মর্তবা দিয়েছে যে সূর্য দাঁড়িয়ে থাকে। এটা আমার ভাইয়ের যে মর্তবা, আপনি এটা রেকর্ড ভিডিও আছে। বলেন, আপনি যে কালকে আমার মুফতি বানাইলেন, তা আমি একটু আপনার স্বীকৃতি দিতেছি আর কি, যে আপনার কাছে এত আল্লাহ মর্তবা দিয়েছে যে আপনি বললে সূর্য দাঁড়ায় থাকে। এখন माना के इस गुलजार को এই चमन को गुलजार ना कर सका, मगर खोज खार तो कम की है गुजरे जहां से हम। আমাদের প্রধানমন্ত্রী যেখান দিয়ে হাঁটছেন এই স্বৈরতন্ত্রের সাজানো বাগানের মধ্যে কাটা বাঁচতে বাঁচতে আমাদের গভীরতা যাচ্ছে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও তাই, এবং উন্নয়নের অবস্থাও তাই। এখানে যখন ইসলামী ব্যাংকের প্রসঙ্গ ওঠে, আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ গভর্নিং বোর্ডই বসে আছে, তারা সেই হিসাবেই বক্তব্যগুলো দিচ্ছে। আবার আল্লামা ইকবাল যে খুদি কর ইতনা বুলন্দ কে হর তকদির সে পহলে আল্লাহ খুদা বান্দা সে খুদ পৌঁছে বাতা তেরি রাজা ক্যা হে, তুমি কি চাও। সেরকম ইচ্ছা, সেরকম সাহস এবং সেরকম হিম্মতের সাথে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। 10,527 crore। আমি 11,000 বলেছিলাম, এই তো এখানের সংখ্যা থেকে 10 দিন বাকি আছে। জানুয়ারির 30 আছে, এটা ফেব্রুয়ারির 10 পর্যন্ত হবে। 12 তারিখ নির্বাচন হয়েছে, আমার সংখ্যা একেবারে ঠিক আছে। 11,000 দেওয়া হয়েছে। জবাব, কেউ যদি আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান, সিট আছে আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমি সেই চ্যালেঞ্জটা নিলাম। এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবে বলে মনে হয় না। তা এখন বলে ফেলি, হ্যাঁ বালাকোট এখানে নাই জনাব। আমি কদিন আগে বলছিলাম ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি, যে নুরুল ইসলাম ইসলাম। তো কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতুয়া টতুয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যেতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না, আপনারা নিজেরা নিজেরা টেনে আনছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট। কিন্তু আপনি কালকে বলেছেন জামাত ইসলাম ইসলামী দল, এবং জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26শে আগস্ট। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেন। তা এখন তো 84 বছর বয়স, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো, আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপত আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। জামাত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল, কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী হিন্দ, জামাত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামাত ইসলামী। বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে আপনারা যখন সাক্ষাৎকার করেছেন আপনাদের আমির সাহেব, পিছনে সেই ছবিটা আছে। আমার কাছে সব কাগজ এখানে আছে, কাগজটা জাস্ট এখন উল্টাইলেই পাবো। সব নিয়ে আসছিলাম, কোথায় যে গেল। হ্যাঁ,
তো সেই আকিমউদ্দিন তো এখন নাই। আপনাদের মনোগ্রাম থেকে দিন কায়েম করে যখন ফেলে দিলেন, আপনারা নিজেদেরকে ইসলামী দল কিভাবে কায়েম করবেন, দাবি করবেন? আর এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ব্যবস্থা জারি করব, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না। জবাব আপনারা দিন। আপনারা কি কোথাও বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে? পেজগুলো ভঙ্গ করে রেখেছি এখানে, ভাগ ভাগ করে আপনাদের আর্থিক অবস্থা, তারপরে আপনারা যেটুকু পড়ছেন আমার মনে হয় আমারও ততটুকু পড়তে হয়েছে বাজ করতে করতে। আইন ও বিচার ব্যবস্থা দফা নম্বর 9, তারপরে আপনার দফা নম্বর মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, ইসলামিক ব্যাংকিংয়ের ব্যবস্থা তো এখানে কোথাও লেখেন নাই আপনারা। এখানে তারপরে কি দফা? শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় আপনারা লিখেছেন মাদ্রাসা শিক্ষাকে আপনারা স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম আধুনিকায়ন করবেন, একবার 1 নম্বর দফায়। কেন বাংলাদেশের মানুষ কি শুধুই মাদ্রাসায় পড়ে? এখানে প্রাথমিক শিক্ষা আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হইতে পারত, কিন্তু আপনারা টপ পোস্টে গেলেন এবং এখানে কোথাও শরিয়া আইনের কথা আপনারা বললেন না ওই দফাতেও। জনাব সালাউদ্দিন আহমদ, আপনার সময় 40 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাত্রি 8:40 প্রায়। বিদ্যুৎ মন্ত্রী একটু আগায় আসছিল, অবশ্য নিজে নিজে আগাইতে হয়, বলছে 300 ইউনিটে বিদ্যুৎ নাই। এই অবস্থায় কেউ বক্তব্য এনজয় করবে, তাও বাজেটের মতো একটা কঠিন বিষয়ে বুঝতে পারছি না। পরে অবশ্য আমার বিষয় আছে, আইন শৃঙ্খলার উপর আমাকে আক্রমণ করা হয়েছে তো অনবরত, তার কিছু কিছু জবাব দেয়া হবে। আর আমাদের এমপি জনাব শাহজাহান চৌধুরী কালকে 100 বছরের ইতিহাস বলতে বলছে, ওখানেও একটু যাব। বাজেট দিয়ে শুরু করি। 100 বছর ইতিহাস আমার যাওয়ার কথা। মানে স্পিকার, বৈশ্বিক মহামারী করোনার এবং বেশ কয়েকটি যুদ্ধ, গাজা, সিরিয়া, ইউক্রেন, সব কিছুর পরে একটা ভঙ্গুর বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ আমাদেরকে 2/3-এরও বেশি আসনে জয়ী করে এই সংসদে পাঠিয়েছে। আমরা এই পরিস্থিতিতে 3 থেকে 3.5 মাস সময় পেয়েছি এই বাজেটটা প্রস্তুত করার জন্য। শুরু হয়ে গেল ইরান ইরাক যুদ্ধ। ওই সময়ের মধ্যে যে ক্রাইসিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় নেতৃত্বে যেভাবে আমরা মোকাবেলা করেছি, দেশের মানুষের উপরে যাতে কষ্ট না হয়, কৃষকের যাতে কষ্ট না হয়, সেজন্য 14 এপ্রিল পর্যন্ত কোনো রকমের জ্বালানির দাম বৃদ্ধি করা হয় নাই। তা আমরা এমন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের এই বাজেটটা প্রণয়ন করছি, যখন $234 বিলিয়ন অলরেডি পাচার হয়ে গিয়েছে দেশ থেকে। আমরা এইরকম একটা তলাবিহীন জুড়িতে পরিণত করা অর্থনৈতিক অবস্থার উপরে দাঁড়িয়ে আমরা বাজেট দিতে বসেছি। বিখ্যাত অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের একটা কথা আছে, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ চয়েস আন্ডার স্কারসিটি। আমরা সেরকমই একটা স্কারসিটির উপরে চয়েস করছি। আমরা ফেসিবাদী আমলে দেখেছি ইকোনমিক্স অফ প্লান্ডারিং। সেই প্লান্ডারিংয়ের ইকোনমিক্সের যদি একটু বর্ণনা না দেই, যে বর্ণনাটা আমি দেব সেটা আমার নিজস্ব নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় গঠিত একটা স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি সিন্স 2009 to 2023 দেবপ্রিয় ভট্টাচার্য যেটা প্রণয়ন করেছিলেন, সেই রিপোর্টের উপর ভিত্তি করে বলবো। আসলে lack of democratic governance or accountability which originating from the fraudulent elections continuously 1, 2, 3 যেটা হয়েছে আর কি 14, 18 এবং 24-এ,
তাতে করে আমরা ইনহেরিট করেছি ইকোনমিক্স অফ প্ল্যান্ডারিং, ক্রোনি ক্যাপিটালিজম এবং অলিগার্কিজম। এজ এ রেজাল্ট এন্ডলেস করাপশন। যাতে আমরা যে ম্যানিফেস্টেশন করি এই করাপশনের, তাহলে ব্যাংকিং, লোনস, স্ক্যামস, ব্যাংক টেক ওভার যেটা আলাপ হয় আর কি প্রায়, illicit financial outflows, politically motivated যেগুলো আনভায়াবল প্রজেক্টস, যেগুলো মেগা প্রজেক্ট হিসেবে আমরা জানি, inflated project cost escalation, non-competitive tender process, poorly designed projects, nepotism in appointments for project management. It is widely discussed term. Illegal land and assets acquisition, misappropriation of land acquisition funds, awarding overpriced contracts. বললে আরো অনেক বেশি বলা যায়, bribery, misallocation of public funds, tax exemption for the elites, যেটা খুবই আলোচিত, and distorted supply chain, extortion, commission sharing, corruption for political favor. সবচাইতে ডেঞ্জারাস যেটা হয়েছে আমি আজকে ফাইন্ড আউট করেছি, লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন। এটা কি? আইন প্রণয়ন করা হয়েছে এই পার্লামেন্টে, ইনডেমনিটি দেয়া হবে। আপনারা জানেন সেটা, কুইক রেন্টাল প্ল্যান, ক্যাপাসিটি চার্জ, আরও অনেক কিছু আছে। কিছু কিছু প্রজেক্টের জন্য আলাদা আইনই তৈরি করা হয়েছে। দিস ইজ কল্ড লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন। আইন দিয়ে সেই করাপশনটাকে করার জন্য সমর্থন করা হয়েছে। এর যে ম্যাগনিটিউড অফ করাপশন আওয়ামী লীগের পিরিয়ডে বিটুইন 2009 to 2024, আসলে 4 পর্যন্ত কাউন্ট করা হয়নি, এখানে 23 পর্যন্ত হয়েছে। The illicit financial outflows averaged $16 billion per year. যে ট্যাক্স এক্সাম্পশন করা হয়েছে তাতে আমাদের এডুকেশন ফান্ড ডবল করা যেত এবং হেলথ ফান্ড ট্রিপল করা যেত। তারপরে লার্জ স্কেল পাবলিক প্রজেক্টস 70% পর্যন্ত প্রাইস এসকেলেট করা হয়েছে। গত 15 বছরে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে $24 বিলিয়ন পলিটিক্যালি এক্সটর্শন করা হয়েছে, যেটা রাজনৈতিক চাঁদাবাজি বললে সবাই বুঝবে, যার টাকার মূল্য 2,80,000 কোটি টাকা। ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম থেকে পলিটিক্যাল কনসিডারেশনে যে লোনগুলো দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে 14টি মেট্রো সিস্টেম তৈরি করা যেত এবং 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। ইটস নট মাই রিপোর্ট। তারপরে লেবার মাইগ্রেশনের মাধ্যমে, আদম ব্যবসার মাধ্যমে যেটা হয় আর কি, 13,40,000 কোটি টাকা বিদেশে সাইফোন করা হয়েছে এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কে আওয়ামী বিবেচনায় 73% লোককে সিলেকশন করা হয়েছে যারা আদৌ গরিব নয়। আর সার্বিক বিবেচনায় সবগুলো টোটাল করে বলা হয়েছে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেটা আমরা ক্ষেত্রমতে বলি 30 লক্ষ কোটি টাকা has been siphoned from Bangladesh. This is public money. এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে। আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে এই বাজেটটা আমরা দিচ্ছি। মানে স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না,
পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো এক্সামশন পেতে পারে না। এখন এটা তাহলে আর পড়ি না। আর এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। এখন আমার বন্ধু মানে এমপি নাহিদ সাহেব বললেন, আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে অনেক কিছু আপোষ করে আমরা জুলাই সনদে সই করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদে সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। এটা কেন মিস ইন্টারপ্রিট করা হচ্ছে? যাদের প্ল্যান ছিল নির্বাচন হবে না, 5 বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে। আমাদের নেতা দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে এসে যখন বললেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যান নিয়েই এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হলো, এখন এমইও হয়েছে, এখনো সই হয় নাই চুক্তি, আবারও হতে পারে, যাই হোক, সেই অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে 9,37,000 কোটি টাকার বাজেট এখানে উপস্থাপন করেছে মাননীয় স্পিকার। যেখানে এই যে বৈশ্বিক এত অস্থিরতার মধ্যে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার পতন হচ্ছে, গণতন্ত্রের অনেক জায়গায় পতন হচ্ছে, দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে, এই সময় আমাদের নেতা 100 দিনের প্রোগ্রামে নির্বাচন ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য সমস্ত পরিকল্পনা আমরা ইনিশিয়েট করেছি, শুরু করেছি। 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি এই সুযোগে ওনাকে থ্যাংক ইউ দিতে চাই। Our Prime Minister is always well ahead of time. Thank you, Mr. Prime Minister, on behalf of the nation and on behalf of the House of the Nation. মাননীয় স্পিকার, আমি এখন স্মরণ করব আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের অর্থনীতিকে একটা সত্য ভিত্তির উপর দাঁড় করিয়ে গিয়েছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন, আমাদেরকে বিভিন্ন পলিসি এবং রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়ে দিয়েছেন। স্মরণ করছি যাদের রক্ত ঘামে ত্যাগে এই রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে। স্মরণ করছি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচিকে ধারণ করেছিলেন এবং সেগুলো কন্টিনিউ করেছেন। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, রক্ত রঞ্জিত করেছে আমাদের কালো রাজপথ, যে সমস্ত আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে স্মরণ করছি, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। মানে স্পিকার, এক লাইনেই স্মরণ করা যেত, কিন্তু আমরা আলাদা আলাদা করে 71-এর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, 24-এর অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, যারা এই দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে জীবন দিয়েছেন, উৎসর্গ করেছেন তাদের জীবন, তাদেরকে স্মরণ করি। সেটা একভাবেই করতে পারত, কিন্তু শুধুমাত্র যারা এই দেশকে পরিবর্তনের জন্য, এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে শুধু তাদেরকে স্মরণ করেছি আলাদাভাবে। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী ভালো বলবেন। আমার তো বিভিন্ন রকমের সাবজেক্ট, কিন্তু বাজেট সম্পর্কে যেহেতু আলোচনা করতে উঠেছি, তো কিছু বিষয় তো বলতেই হয়। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলতেছিলাম, ইউ হ্যাভ চেঞ্জ দি ওল্ড গেম, ইউ এন্টার্ড ইনটু দি নিউ গেম, নিউ ইকোনমিক অর্ডার অ্যান্ড নিউ ইকোনমিক মডেল অ্যাপ্লিকেশন। সেই জন্য আপনাকে ধন্যবাদ। পুরাতন ধ্যান ধারণার যে অর্থনীতি,
যে বাজেট, সেই ধারণা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি বেরিয়ে গিয়ে নতুন ধ্যান ধারণার বাজেট দিয়েছেন। ইটস এ বাজেট অফ নিউ ইকোনমিক অর্ডার ফর দি কান্ট্রি। এখানে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেভাবে আপনি দিয়েছেন, যারা সেই অর্থগুলো অর্থনীতিতে আবার সার্কুলেট করবে, সেইভাবে রিভলভিং ইকোনমি হিসেবে বাংলাদেশের দরিদ্রের অর্থনীতিটা পাল্টে যাবে। মাননীয় স্পিকার, ফরাসি অর্থনীতিবিদ ফ্রেডরিক বাস্তিয়া, তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, প্রবন্ধ আছে, হোয়াট ইজ সিন অ্যান্ড হোয়াট ইজ নট সিন। এর মধ্যে ইনি বলছেন প্রাথমিকভাবে বাজেটের যে সমস্ত প্রভাব, সেটা তো কালকে থেকেই দেখা যাবে বা 1 তারিখ থেকে দেখা গিয়েছে যাবে, কিন্তু যেই জিনিসটা দৃশ্যমান তাৎক্ষণিক হবে না, সেটা হচ্ছে হোয়াট ইজ নট সিন। এইবারের বাজেটে ইনশাআল্লাহ এই যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সেটা এখনই সিন হবে না, 6 মান্থস পরে আপনারা সেই চেঞ্জটা দেখবেন। যেটা মানে অর্থমন্ত্রীকে আগেই আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি যে দি ডিফিকাল্টি লাইস নট সো মাচ ইন দ্য ডেভেলপিং নিউ আইডিয়াস as in escaping from the old ones. You have escaped from the old ones. Thank you, Mr. Finance Minister. আমি তত্ত্বতে যাব না, কারণ অনেকেই এই সম্পর্কে কথা বলেছেন। পৃথিবীর কখন 3000 খ্রিস্টপূর্বে রোমান সাম্রাজ্যে সিনেটে বাজেট দেওয়া হয়েছিল, এগুলো এখন প্রয়োজন নাই। যারা ইতিহাসের ছাত্র তারাই চর্চা করতে পারে। আমি সরাসরি বিশ্বের প্রথম বাজেটের কথাটা বলতে পারি। উইলিয়াম ইওয়ার্ড গ্ল্যাডস্টোন যেটা বিশ্বের প্রথম বাজেট পেশ করেছিলেন 1853 সালে। আর এটা শুধুমাত্র এরিথমেটিক্সের কোনো খেলা নয়। এই এক্সপেন্ডিচার দিস মাস্ট গো থ্রু থাউজেন্ডস অফ পিপল টু টাচ দেয়ার হার্ট। মানিটা আমি আজকে এখানে লোকেট করছি। আমার পেরিফেরিতে একেবারে টেকনাফের সীমান্তে একজন বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলা, তাকে সেই বাজেটটা কি এফেক্টটা দিবে, সেইটা যারা প্রণয়ন করতে পারবে তিনিই ভালো অর্থমন্ত্রী। আমরা সেটা করেছি। আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরে কোনো রকমের ট্যাক্স বৃদ্ধি করা হবে না। সারা দেশের মানুষ বলছে সব বাজেট, হ্যাঁ বৃদ্ধি তো করা হবে না, অর্থমন্ত্রী বলছেন টু সাম এক্সটেন্ট কমানো হয়েছে। না, এখানে গরিব মানুষ মনে হয় কম, এই জন্যই তাহলে এটা দেখা গিয়েছে। মাননীয় স্পিকার, বাজেট প্রদানের আগে একবার বাড়তো টাকা দাম, বাজেট দেওয়ার পরে আরেকবার বাড়তো। এবার আগেও বাড়ে নাই, পরেও বাড়ে নাই, মধ্যেও বাড়ে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এটাই হচ্ছে আমাদের একটা চমৎকার। আর মাননীয় স্পিকার, এখন অনেকের উদ্ধৃতি দিয়ে বলা যায় উপমহাদেশের যখন প্রথম বাজেটটা দেয় 1860 সালে, তখনকার যে ধারণা, আজকের ধারণা তো সেটা থাকবে না। একজন অর্থনীতিবিদ, আমি নাম নিলে এখানে বিতর্ক হবে, সেই জন্য নামটা নেব না, কিন্তু আমি তার থেকেই ধার করছি, সেই জন্য নামটা না বললেও বলি। তিনি বলছিলেন, নো পাওয়ার অন আর্থ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। যে পরিবর্তনের সময়টা এসেছে সেটা কেউ দূরে রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি এমন কোনো ধারণাকে থামাতে পারে না যার সময়টা এসে গেছে। আজকে বাংলাদেশের অর্থনীতিতেও সেই সময় এসেছে যেখানে আমাদের স্বনির্ভরতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। নিউ টাইম, উই হ্যাভ এন্টার্ড ইনটু এ নিউ এরা। আজকে আমি 2026 সালের এই ঐতিহাসিক মুহূর্তে এই সংসদে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধা নেই, একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো হলো এমন একটি ধারণা, যেই ধারণার সময় এসে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করেছেন। আমাদের এই যাত্রাকে ইনশাআল্লাহ কেউই রুখে দিতে পারবে না। আমরা এখানে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে
ডেভিড লয়েড জর্জের ভাষায় পিপুলস বাজেট। এই পিপুলস বাজেট বলতে সামাজিক নিরাপত্তার জন্য ধনীদের উপরে কর আরোপ করা। কঠিন তো বলি নাই, তাহলে হইতে পারত। সামাজিক নিরাপত্তার বৃদ্ধির জন্য, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বৃদ্ধির জন্য ধনীদের উপরে কর করা। ধনীদের উপরে কর বৃদ্ধি হবে, গরিবরা পাবে। আমরা এই বাজেটে দারিদ্র্য, শিক্ষা এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে একটা আপোষহীন যুদ্ধ করতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারে তাই সামাজিক নিরাপত্তা বলয়ের প্রস্তাবগুলো অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশ করা হয়েছে। আমি সেই বাজেট বক্তৃতা থেকে আমাদের যেটা প্ল্যানিং কমিশনে পাশ হয়েছিল ইসিএনএসিতে, সেখান থেকে শুধু 2-3টা বিষয় আমি উদ্ধৃত করেছি। এই আইডিপি প্রণয়নে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 5টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম স্তর, সবচাইতে জরুরি যেটা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। বৈষম্যহীন, দ্বিতীয় স্তর, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রের সক্ষমতা অর্জন। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এই 5টা মূল ভিত্তির উপরে, স্তম্ভের উপর ভিত্তি করে আমরা এবারের বাজেটটা প্রণয়ন করেছি। তার মধ্যে বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা, সমাজ কল্যাণ, কৃষি ও ধর্ম মন্ত্রণালয়ের জন্য 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যেই টাকাটা যাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিম সহ অন্যান্য উপাসনালয়ের যারা কর্তা আছেন তাদের কাছে। এটা সোশ্যাল সেফটি নেটওয়ার্কের একটা নতুন ধারণা। বিদ্যমান সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বহাল রেখে এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে আমরা ডিজিটালাইজড ফর্মে মানুষের সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের ব্যবস্থা করব। সাহসী পদক্ষেপ। খসরু ভাই ভালো বাংলা। আমি বাজেটের ভিতরে আর যাচ্ছি না, সেটা অর্থমন্ত্রী সাহেব বলবেন। মাননীয় স্পিকার, এই বৈশ্বিক অর্থনীতির একটা জটিল এবং বহুমুখী পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একদিকে ভূরাজনৈতিক অস্থিরতা, সাপ্লাই চেইন, সরবরাহ শৃঙ্খলার ভাঙন, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং মূল্যস্ফীতির, মুদ্রাস্ফীতির চাপ। এগুলো সবগুলো এই ক্রান্তিকাল অতিক্রম করে আমরা যখন এই বাজেটটা দিচ্ছি, তখন আমাদের একটা বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে। আমি কঠিন ইংরেজিগুলো বলছি না, বাংলাতেই বলছি। নোবেল বিজয়ী জোসেফ স্টিগলিটজের বক্তব্য, গ্লোবালাইজেশন টুডে is in retreat because it was mismanaged. We forgot that trade is a means to an end, not an end itself. মানে বাংলাদেশের মতো দেশের জন্য এই বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা বাণিজ্য করি বেঁচে থাকার জন্য, কিন্তু আমরা যেন বাণিজ্যের দাস না হয়ে যাই। আমাদের বাজেট কেবল টিকে থাকার নয়, প্রতিযোগিতারও। এই বাজেটকে সেগুলো খেয়াল রাখা হয়েছে এবং আশা করি সেটার রেজাল্ট আমাদের জনগণ পাবে। আরও সেই একই নোবেল জয়ীর আরও উক্তি আছে, যেমন আমরা মাল্টি পোলার ইকোনমিক অর্ডারের মধ্যে আছি, যেটা ইকোনমিক অর্থব্যবস্থার উত্থান। এখানে মার্কিন ডলারের পাশাপাশি উদীয়মান অর্থনীতির মুদ্রাসমূহ বিশ্ববাজারে বাণিজ্যে প্রভাব বিস্তার করছে। এই অবস্থায় জিও ইকোনমিক ফ্র্যাগমেন্টেশনে আমরা এই বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের নিজস্ব সামষ্টিক অর্থনীতি নীতি পুনর্বিন্যাস আমাদেরকে করতে হয়েছে। আমরা সেই জন্য বলতে চাই, প্রোডাক্টিভিটি ইজ নট এভরিথিং, বাট ইন দ্য লং রান ইট ইজ অলমোস্ট এভরিথিং। তাই আমাদের এইবারের বাজেটের মূল দর্শন হলো উৎপাদনশীলতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিগত রূপান্তর, ডিজিটাল অ্যান্ড স্মার্ট ট্রান্সফরমেশন। আমরা বাজেট প্রণয়নের সময় বিশ্বের অনেক অর্থমন্ত্রীদের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেই। তার মধ্যে আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ এবং তার সফল অর্থমন্ত্রী ডক্টর গো খোং, তারাও হিসাব করে দেখিয়েছেন কিভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়।
তারা যখন স্বাধীনতা পায় মাননীয় স্পিকার, ওখানে সমুদ্রের পানি আর বালি ছাড়া, সিলিকন ছাড়া কিছুই ছিল না। সেই রকম একটা দেশকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পর্যায়ে নিয়ে গিয়েছে নেতৃত্ব। আশা করি আমরা যে নেতৃত্ব পেয়েছি অত্যন্ত বিনয়ী, অত্যন্ত দূরদর্শী এবং পরিশ্রমী, আর কৃতিত্ব জেনে নিতে চান না, তার পক্ষে সেটা সম্ভব। আমি প্রেজ করছি না মাননীয় স্পিকার, আমরা যে এই 4 মাস যে টার্ময়েলের উপরে ছিলাম, বটমলেস বাস্কেটের উপর আমরা শুরু করেছি, সেটা আমরা এই 4 মাসে যে কমফোর্টটা এখন দিতে পেরেছি, তার বলবো সিংহভাগ কৃতিত্বের দাবিদার আমাদের প্রধানমন্ত্রী। এখানে বেশি আমি বলবো না। আমরা যে 1972-এর 786 কোটি টাকার বাজেট থেকে আজকে 9,37,000 কোটি টাকার বাজেটে এসেছি, এইটার একটা সিগনিফিক্যান্ট দিক হলো আমরা পরনির্ভরশীলতার শৃঙ্খল থেকে মুক্ত হতে চাই, আমরা স্বনির্ভর হতে চাই, এবং অভ্যন্তরীণ সম্পদ চালনাকরণেই আমাদের প্রধান লক্ষ্য হবে। অনেকে আপনারা ভাষণ দিয়েছেন ঋণ নির্ভর বাজেট, ব্যাংক বোরোয়িং বাজেট, ফরেন লোনের উপরে দাঁড়িয়ে বাজেট। পৃথিবীর এমন একটা দেশ বলেন তো যারা বাজেট প্রণয়নের সময় ব্যাংক বোরোয়িং করে না, ফরেন লোন নেয় না? নাই। কিন্তু আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচারের সাইজটা, আমরা কথা বলতেছিলাম, এটা যদি আমরা কমিয়ে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের সাইজটা বাড়াতে পারি, তাহলে আমাদের একটা অগ্রগতি হবে। আমরা সেদিকে যাব। কিন্তু যখন প্রবৃদ্ধি থাকে না, তখন কিন্তু ডিফিসিট বাজেট দিয়ে উদ্যোগ বাড়ানো হয়। আর যখন আমাদের গ্রোথ বেশি থাকে, প্রবৃদ্ধি থাকে, তখন সারপ্লাস বাজেট দিতে হয়। ঠিক কিনা? অলরেডি। যাই হোক, আমরা লি কুয়ান ইউনের একটা শিক্ষাকে মনে রাখব। তিনি বলেছেন, এটা আবার আমার উপর বর্তায়, যদি কোনো দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাও, সিকিউরিটি, ডিসিপ্লিন এবং ফ্রি মার্কেট করতে হবে। সিকিউরিটি মানে হোম মিনিস্ট্রি। আমরা একটা 17 বছরের স্বৈরাচারের সাজানো বাগান বলবো না, তারপরও সাজানো একটা ব্যবস্থার মধ্যে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে কেবল কাটা বাজছি, সব কিছু সাজানো, সেট করা। শের না বললে তো ভালো লাগবে। কথা হচ্ছে যে এই বাগানকে তো আমরা এখনো পুষ্পিত করতে পারিনি, কথা ঠিক। কিন্তু এই বাগানের যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, সেখানে প্রতিনিয়ত আমরা কণ্ঠকগুলো আহরণ করছি, কণ্ঠক বাঁচতেছি, কাটা বাঁচতেছি। ওটা হচ্ছে মানা কে ইস গুলজার কো, এই চমন কো গুলজার না কর সকা মগর খোঁজ খার তো কম কি হে গুজরে জাহাঁ সে হাম। আমাদের প্রধানমন্ত্রী যেখান দিয়ে হাঁটছেন, এই স্বৈরতন্ত্রের সাজানো বাগানের মধ্যে কাটা বাঁচতে বাঁচতে আমাদের গভীরতা যাচতে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও তাই, এবং উন্নয়নের অবস্থাও তাই। আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে 1300 প্রকল্প মনে হয়, রাইটলি ওর রংলি সেই প্রকল্পগুলো, আগের সরকারের গৃহীত প্রকল্পগুলো আমরা না গিলতে পারতেছি, না ফেলতে পারতেছি। সেরকম গলার কাঁটা হয়ে গেছে। কিছু কিছু প্রকল্পকে আমরা রান করছি, আর কিছু কিছু প্রকল্প জেনে শুনে আমাদের রান করতে হচ্ছে। আমাদের প্রকল্প কয়টা? কিছু অনুমোদিত প্রকল্প এসছে অল্প, বাকিগুলোর জন্য থুক বরাদ্দ এই জন্যই রাখা হয়েছে, গ্রিন পেজ অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। এগুলো অনুমোদন হয়ে গেলে পরে ওখান থেকে বরাদ্দটা যাবে। সেই জন্য বিরোধী দলের বন্ধুরা বলছিলেন, এত কেন থুক বরাদ্দ? এতর বরাদ্দ হচ্ছে এইটা। জবাব, প্রকল্প অনুমোদিত হবে, গ্রিন পেজ থেকে এটা ইমপ্লিমেন্টেশন হবে। মানে স্পিকার, আমি আর অর্থনীতি নিয়ে বেশি কথা বললে, আপনি যদি টাইম বাড়ায় না দেন, তাহলে পরে আমি বাকিগুলো অ্যাড্রেস করতে বোধহয় পারবো না। আপনার কাছ থেকে এসিউরেন্স পেলে আর বলতে পারি, না হলে অন্য রাস্তায় যাব।
আপনি বলেন। না তাহলে না, যদি এটাই টাইম লিমিট চাই তাহলে আমি আর অর্থনীতিতে নাই। হ্যাঁ, না আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে আমি যদি অর্থনীতির উপর বলতে চাই তাহলে পরে আপনারা আবার বলবেন যে সময় নাই আছে আর কি। যাই হোক, আমরা বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট হিসাবে ইন এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টরে সর্বোচ্চ বাজেট রেখেছি, যেটা আমাদেরকে ইয়েল্ডিং দেবে, হাই ইয়েল্ড। সেটা আপনারা বোধহয় প্রশংসা করতে পারতেন, করেছেন বোধহয় কেউ। আমরা পরনির্ভরশীলতার এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য পদ্মা ব্যারেজের মতো প্রকল্প আমরা হাতে নিচ্ছি। মানে স্পিকার, সম্পদ হয়তো আমাদের আহরণ করতে, যোগান দিতে কষ্ট হবে, কিন্তু এটা একটা সাহসী পদক্ষেপ। এর জন্য সাহস লাগে, এর জন্য নিজের খুদিকো ইমানকে অনেক বড় করতে হয়। সেটা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। আবার আল্লামা ইকবাল যে খুদিকো কর ইতনা বুলন্দ কে हर तकदीर से पहले अल्लाह खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है, তুমি কি চাও। সেরকম ইচ্ছা, সেরকম সাহস এবং সেরকম হিম্মতের সাথে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। আমরা তিস্তা প্রকল্প করবো ইনশাআল্লাহ, পদ্মা ব্যারেজ করবো। বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট তো আমরা বললাম শিক্ষা এবং স্বাস্থ্য, কিন্তু বেস্ট ইকোনমিক ইনভেস্টমেন্ট হবে এই দুইটা। আমি আর এদিকে গেলাম না কারণ অনেক সময় লাগবে। যাই হোক, মাননীয় স্পিকার, লাস্ট হচ্ছে যে আমরা এই বাংলাদেশের ইতিহাসে এবারেই প্রথম বাজেট দেওয়ার পরে মূল্য বৃদ্ধির কোনো হিড়িক দেখি নেই। সুতরাং এই বাজেট মানুষকে স্বস্তি দিয়েছে। অবশ্য কোনো কোনো গণমাধ্যমে সেটার আমার প্রতিফলন পাইনি। সবাই আশা করি আমরা সম্মিলিতভাবে এই বাজেটকে পাশ করে দেব এবং জনগণের পক্ষ থেকে শৃঙ্খলা মুক্তি ও কল্যাণের এই বাজেটকে সংসদে পাশ করার মধ্য দিয়ে আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারকে আমরা সফল করে তুলব ইনশাআল্লাহ। আমি এটা উইনস্টন চার্চিলের উক্তি দিয়ে শেষ করি। তিনি 1940 সালে যুদ্ধকালীন সময় একটা বাজেট দিয়েছিলেন, বলেছিলেন, আই হ্যাভ নাথিং টু অফার ইউ বাট ব্লাড, টয়েল, টিয়ার্স অ্যান্ড সোয়েট। সেটা তার সেই প্রেক্ষিতে বলেছে। বাট আমরা এখন বলতে চাই, আমাদের শুধু ইচ্ছা শক্তি আছে, অদম্য ইচ্ছা শক্তি আছে, পরিকল্পনা আছে, আমাদের নিজস্ব রাজস্ব আহরণ আছে এবং আমাদের হিম্মত আছে। আমাদের অন্যান্য ব্যাংক বোরোয়িং সহ বিদেশি বোরোয়িংয়ের মাধ্যমে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করব। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি 2 মিনিটেই বলি। সবাই বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে। আমি এই ডকুমেন্টে আপনাদের সবার কাছে সরবরাহ করতে পারবো চিত্র, যেটা বলেছেন যে খুনের চিত্র বেশি। 3 মাসে টিআইবি রিপোর্ট দিয়েছে, টিআইবি কাগজ দেখে রিপোর্ট দিয়েছে, কিন্তু ঐতিহাসিক রিপোর্টটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেয়নি। ইতিহাসের মধ্যে সবচেয়ে বিগত 3 মাসের সেটা খুনের রিপোর্ট, এর আগের রিপোর্টগুলো এখানে আছে, কোন বছর কোন মাসে কত খুন হয়েছিল। এবং এখন একটা পরিস্থিতি উন্নতি হয়েছে যে কোনো মামলা রেকর্ড করতে আর কারো পরামর্শ আর হুকুম লাগে না, থানায় গেলেই মামলা রেকর্ড। আগে মামলা রেকর্ড হতো না, সেজন্য অনেক সময় সংখ্যা কম দেখানো গেছে হয়তো। তারপরে আগের ইতিহাস হচ্ছে 2025, 1933, আমরা 1695। নারী নির্যাতন, শিশু নির্যাতন একই, 8296 আগে, বর্তমানে 6149। এই হিসাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ মামলার ক্ষেত্রে মানে স্পিকার রেকর্ডিং একটু বেড়েছে। এইটা পূর্বের চাইতে একটু রেকর্ড বেড়েছে। আগে 2740 ছিল, এইবারের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হিসাবটা সবগুলোর ক্ষেত্রে 3098 হয়েছে। কিছু সংখ্যা বেড়েছে, আমরা সেটা অ্যাড্রেসও করছি। এটা আমাদের স্বীকারোক্তি। আর অন্যান্য আমি যদি এখন বলি, মবের ঘটনা আগে ছিল 2025-এ 86, এখন হয়েছে 29। সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। এইভাবে দিলাম। মানে স্পিকার, বিচার আচারের ক্ষেত্রে বলি, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন কুমিল্লার জিশান প্রধান সে লাপাত্তা হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, 19 ঘন্টা চলে গেল, সরকার কি করে? 24 ঘন্টার মধ্যে সরকার তাকে উদ্ধার করেছে। জানা গেছে সে একজন, আপনারা আবার রাগ করুন, আপনারা বহিষ্কার করছেন এর মধ্যে, যে একজন শিবিরের কর্মী, মোটামুটি উচ্চমানের নেতা,
একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, দর্শন করেছে, ভ্রূণ নষ্ট করেছে এবং সে নাটকীয়ভাবে সে গায়েব হয়ে যাওয়ার একটা ভান করেছে, উদ্ধার করা হয়েছে। তবে বিনিয়ে অনেকে পক্ষে বলার চেষ্টা করেছে, আমরা সেটা ভালো মনে করি না। অপরাধী অপরাধী, আপনারা বহিষ্কার তো করেছেন। এই হিসাবে রামিসা হত্যার ব্যাপারে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে। 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে মানুষ। চট্টগ্রামের একটা মেয়ের ক্ষেত্রে শিশু এরকম ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। চট্টগ্রাম বাকুলে 4 বছরের শিশু ফারিয়া, তাকে সাথে সাথে অ্যাড্রেস করা হয়েছে এবং বিচার হবে, চার্জশিট হয়ে গেছে। এইভাবে সমস্ত জায়গায় যে কোনো রকমের অপরাধ সংঘটিত হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সেটা গ্রেফতার করছে, চার্জশিট দিচ্ছে, আদালতে সাক্ষী নিয়ে যাচ্ছে, বিচার কার্যে সহায়তা করছে। মাননীয় স্পিকার, কি ফ্রেজাইল পুলিশ সিস্টেমের উপর ভিত্তি করে আমরা দায়িত্ব নিয়েছিলাম আপনাদের সবার মনে নেই। সেই পুলিশ এখন প্রেইজওয়ার্দি ভূমিকা পালন করে। আমরা জন্য, জুয়ার জন্য মডার্ন আইন নিয়ে আসছি, মাদকের জন্য আইন নিয়ে আসছি। এগুলো আইন পাশ হয়ে গেলে আমরা সমাজের এই মাদক এবং জুয়া সংক্রান্ত এবং ওর থেকে উৎপন্ন আরও অনেক অপরাধ আমরা প্রতিরোধ করতে পারব, কমাতে পারব। মানে স্পিকার, এই থেকে আইন শৃঙ্খলা, তা আমাকে ওই ইসলামী ব্যাংক নিয়ে বক্তৃতা দিতে হবে এই জন্যেই যে আমার উপরে খুবই বলতে গেলে জুলুম করা হয়েছে আর কি, বাক্যবান করা হয়েছে। সেই জন্য বলছি, এখানে যখন ইসলামী ব্যাংকের প্রসঙ্গ ওঠে, আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ, গভর্নিং বোর্ডই বসে আছে, তারা সেই হিসাবেই বক্তব্যগুলো দিচ্ছে এবং ডিফেন্ড করার চেষ্টা করছে। আপনিও দিচ্ছেন তা। তো কালকে অনেকটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে আমাকে যে এটা আপনাদের প্রমাণ করতে হবে। কোথায় রাখলাম কাগজগুলো? প্রমাণ করতে হবে যে আরডিএস প্রকল্পে আমি আমার বক্তব্যে বলেছিলাম 24-এর 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 11,000 কোটি টাকা ডিসবার্স করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। বলেছিলাম কিনা রেকর্ড? তারা অনেক কথাই বলেছিলাম, প্রমাণ করুন। স্টেটমেন্টটা নিয়ে এসছি যে 2024 আগস্ট টু ডিসেম্বর 3,043 কোটি টাকা, 2025 জানুয়ারি টু ডিসেম্বর 6,948 crore, 2026 জানুয়ারিতে 536 কোটি টাকা। এইটা আমি টোটাল করে দেখাচ্ছি। টোটাল ডিসবার্সমেন্ট ফ্রম আগস্ট 24 টু জানুয়ারি 2026 10,527 crore। আমি 11,000 বলেছিলাম, এই তো এখানের সংখ্যা থেকে 10 দিন বাকি আছে, জানুয়ারির 30 আছে, এটা ফেব্রুয়ারির 10 পর্যন্ত হবে। 12 তারিখ নির্বাচন হয়েছে, আমার সংখ্যা একেবারে ঠিক আছে, 11,000 দেওয়া হয়েছে। জবাব, কেউ যদি আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান, সিট আছে আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমি সেই চ্যালেঞ্জটা নিলাম। হাউজে জমা দিলেও পারবে, না দিলেও পারবে, কারণ ওনারা তো জানে ওখানকার স্টেটমেন্ট। মাননীয় স্পিকার, ইবনে সিনা ট্রাস্টের শেয়ার নিয়ে আমাদের মাননীয় সদস্য সাইফুল আলম সাহেব কথা বলেছেন। মাননীয় স্পিকার, মনে হয় কিছু সময় বাড়ায় দিতে হবে। দয়া করেন, ওই গড়িটা কিন্তু আপনার দখলে আছে। যাই হোক, ইবনে সিনার 3,60,00,000 শেয়ার 25 টাকা দামে 26/4/2018 ইংরেজিতে 90,34,775 টাকায় বিক্রি হয়েছে। ফেস ভ্যালু ছিল 10 টাকা। ইবনে সিনা বাজার মূল্য হইতে পারে, ফেস ভ্যালুটা গুনছি আমি, আমার হিসাব একদম অডিটের মতো। আপনি কালকে বলেছেন না অডিটের দায়িত্বটা, ফেস ভ্যালুর 2.5 গুণ। দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড শেয়ার্স 1,10,00,000, 3,991 অ্যাট দি রেট অফ 25, ফেস ভ্যালু 10 টাকা। 26/4/2018 একই ডেটে সেল হয়েছে 27,50,99,000 কোটি টাকা। বুঝে পাইছেন? বিইও অ্যাকাউন্ট দেব? আচ্ছা, ঠিক আছে। আর আমি এখন
ইসলামের মধ্যে আসি। আমি কদিন আগে বলছিলাম ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি, যে নুরুল ইসলাম ইসলাম। তো কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতুয়া টতুয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যেতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না, আপনারা নিজেরা নিজেরা টেনে আনছেন। তবে আপনারা কি রকম ইসলামী দল সেইটা একটু বলবো। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, ইসলাম ডিফারেন্ট। কিন্তু আপনি কালকে বলেছেন জামাত ইসলাম ইসলামী দল, এবং জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার ঘাটাঘাটি করে দেখলাম জামাত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26শে আগস্ট। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেন। তা এখন তো 84 বছর বয়স আপনার। জি মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। 6 মিনিট। এই রাত্রে দেখি চিফ হুইপ সাহেব। শিবু সাহেব দেন। না, আপনি ওনাকে সময় বাড়িয়ে দেন, আপনার উনি যতক্ষণ বলেন ততক্ষণ মতো সময় বাড়িয়ে দেন। মানে স্পিকার এই দয়াটা আগে করলে আমি অর্থনীতি থেকে বাইরে হইতাম না। উনি দয়া করতে পারেন কিন্তু আমরা তো পারি না। 6 মিনিটে শেষ করেন দয়া করে। আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে দেখেন। ইউ আর দি মিলর, অভিভাবক অফ দি হাউস, ইউ ক্যান ডু মেনি থিংস। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে হইতে আমি অন্তত বাঁচবো বলে মনে হয় না। তা এখন বলে ফেলি, হ্যাঁ না বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947 দেশভাগের পরে জামাত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল। কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী হিন্দ, জামাত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামাত ইসলামী আনছেন। এখন 1947-এর সময়ে আপনারা ইতিহাস বলতে বলছেন আপনারা পাকিস্তান চান নাই। এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971-এ ফির আপনারা বাংলাদেশ চান। আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন। আইডিয়াল, আচ্ছা আচ্ছা, তারপরে জামাত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসাবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953 আর 74-এ যাওয়ার দরকার নয়, ওখানেও 2টা শাখা আছে। আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তো এখন 71 সালের স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইনে যে তৎকালীন জামাতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন। এটা ফয়সালা হয়ে গেছে। আর আপনারা যে ইতিহাস বলতে বলেন 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হুসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো। আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপত আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90-তে আপনাদের ভূমিকা ভালো ছিল, 24-এ আপনাদের ভূমিকা ভালো ছিল,
আমরা তো সেই স্বীকৃতিটা দেই। 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। হ্যাঁ, 2001 সাথে ছিল, কিন্তু 7-এর পরে আপনারা যে একটু ঘোরাঘুরি করছেন সেটা পরে বলবো। খালি আপনি মনে করাই দেন কেন? আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করে দিতে চাইছিলাম। আপনারা মালেক সরকারের সময়, গভর্নর মালেক সরকারের সময়, পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 জন সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাস তো আমি বলতে চাই নাই। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এম ইউসুফ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল তো। আস্তে করে চাইছিলাম একটু এগুলো না বলি, আপনারা আবার শুরু। শাহ আজিজকে তো আমরা বুক ফুলে বলি। শাহ আজিজুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাইছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অসুবিধা কি আমরা তো স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ, জামাত ছিল না তো, জামাত ছিল না। ছিল না। ঠিক আছে, সেই ডিবেট আপনারা করবেন, সেই ডিবেট আপনারা করবেন ফ্রম ইউর সাইড, আমরা করব না। তারপরে আপনি বললেন যে জামাত ইসলাম ইসলামী দল। ভাই সব জামাত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন, অবশ্যই তো কি রকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি। এইটা হচ্ছে আপনাদের নির্বাচনী ইশতেহার দলিল। এটার মধ্যে মনে হয় 93 পৃষ্ঠা আছে, খুব রঙিন রঙিন পেজ, দেখতে খুব সুন্দর। এখন আপনারা এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ব্যবস্থা জারি করব, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না। জবাব আপনারা দিন। আপনারা কি কোথাও বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে? পেজগুলো ভঙ্গ করে রেখেছি এখানে, ভাগ ভাগ করে আপনাদের আর্থিক অবস্থা। তারপরে আপনারা যেটুকু পড়ছেন, আমার মনে হয় আমারও ততটুকু পড়তে হয়েছে বাজ করতে করতে। আইন ও বিচার ব্যবস্থা দফা নম্বর 9, তারপরে আপনার দফা নম্বর মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, ইসলামিক ব্যাংকিংয়ের ব্যবস্থা তো এখানে কোথাও লেখেন নাই আপনারা এখানে। তারপরে কি দফা? শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় আপনারা লিখেছেন মাদ্রাসা শিক্ষাকে আপনারা স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম আধুনিকায়ন করবেন, একবার 1 নম্বর দফায়। কেন বাংলাদেশের মানুষ কি শুধুই মাদ্রাসায় পড়ে? এখানে প্রাথমিক শিক্ষা আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হইতে পারত। কিন্তু আপনারা টপ মোস্টে গেলেন এবং এখানে কোথাও শরিয়া আইনের কথা আপনারা বললেন না। ওই দফাতেও ধর্ম এবং নৈতিকতা পৃষ্ঠায় আপনাদের দফা 28, এখানে আমি মাননীয় মন্ত্রী, আপনার স্পিচ অলওয়েজ ইন্টারেস্টিং, বাট আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। 2 মিনিটস। যতক্ষণ চাই দিতে আমাদের থেকে কাটা যাবে না না না, সেটা হয় না মাননীয় মন্ত্রী। বলছেন তো এটা হ্যাঁ। কি বলতে চাচ্ছেন মাননীয় চিফ হুইপ? মাননীয় স্পিকার, আমি যে সময়টা বক্তৃতা দিতাম সেই সময়টা ওনাকে দেন। আপনার নাম তো লিস্টে নেই মাননীয় মন্ত্রী, চিফ হুইপ লিস্টে নেই। আপনি দেন, যেটুকু কাটা যাবে সেটা ওনার থেকে যাবে। মানে স্পিকার ইসলামের রাষ্ট্রে নাই। মাননীয় মন্ত্রী, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। আপনিও মানে স্পিকার যা শুরু করছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামী শাসনতন্ত্রের কথা বলা নাই, ইসলামী সমাজের কথা বলা নাই। তারপরে যেটা আমি এখন বলতে চাই নাই সেরকম কথাটা বলি। এখানে একটা কাগজ আছে, কাগজটা কোথায় যে রাখলাম, আকিমউদ্দিন, যেটা তাদের ইয়ের মধ্যে মনোগ্রামের মধ্যে ছিল, সেই আকিমউদ্দিন এখন আর নাই। এখন কাগজটা খুঁজে পাচ্ছি না, প্রিন্ট আসছে না। হ্যাঁ, এখন দেখেন আপনারা দিন প্রতিষ্ঠা করবেন, আপনাদের মনোলগ থেকে আকিমউদ্দিনটা সরাই দিচ্ছে বা ফাইনাল করেন নাই।
বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে আপনারা যেমন সাক্ষাৎকার করেছেন আপনাদের আমির সাহেব, পিছনে সেই ছবিটা আছে। আমার কাছে তো সব কাগজ এখানে আছে, কাগজটা জাস্ট এখন উল্টাইলেই পাবো। সব নিয়ে আসছিলাম, কোথায় যে গেল। হ্যাঁ, তো সেই আকিমউদ্দিন তো এখন নাই। আপনাদের মনোগ্রাম থেকে দিন কায়েম করে যখন ফেলে দিলেন, আপনারা নিজেদেরকে ইসলামী দল কিভাবে কায়েম করবেন, দাবি করবেন? আর আপনারা এইখানে আমি কয়েকটা উদ্ধৃতি দিই। আপনারা ইলেকশনের আগে এই সাক্ষাৎকারগুলো দিয়েছেন। জামাতের আমির সাহেব বলেছেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, 14 জানুয়ারি 2026। বলেছেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হ্যাঁ শুভেচ্ছা, এটা ঠিক আছে। জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো? এটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2025। তারপরে রোজা এবং পূজার মুদ্রা রেপিট উপিট, সেটা তো আমার এক ভাইজান বলেছে, আমি এখন বললাম না যেহেতু উনি এখানে প্রেজেন্ট নাই। এখন আপনাদের যে সমস্ত বক্তারা এখানে বক্তৃতা দিয়েছে এগুলো বললে তো আপনারা কিছুক্ষণ, এগুলা আছে আমার কাছে, এগুলা কিছুক্ষণ পরে আপনারা ওয়ার্কআউট করতে চাইবেন। আমি আর বললাম না, কারণ ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্য বলতে চায় না, তিনি উপস্থিত নাই। তবে আমার ভাই শাহজাহান চৌধুরী তিনি বলেছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা নেবেন, এবং আপনি আল্লাহ এত মর্তবা দিয়েছে যে সূর্য দাঁড়িয়ে থাকে, এটা আমার ভাইয়ের যে মর্তবা। আপনি এটা রেকর্ড ভিডিও আছে, বলেন আপনি যে কালকে আমার মুফতি বানাইলেন, তা আমি একটু আপনার স্বীকৃতি দিতেছি আর কি, যে আপনার কাছে এত আল্লাহ মর্তবা দিয়েছে যে আপনি বললে সূর্য দাঁড়ায় থাকে। এখন জামাত ইসলামীকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজ সওয়াব পাবেন। যেহেতু এখানে এমপি সাহেব আছে, আমি এটা বলতে পারি, ইতি জনাব আমির হামজা মাননীয় এমপি। এইভাবে বলতে 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 কত বলতে পারবো তা জানি না। তবে আপনারা সর্বশেষ জেনে রাখুন, মওদুদি ইসলাম বনাম মদিনার ইসলাম নিয়ে একটা বই লেখা হয়েছে, এবং যেগুলো আকাবির যারা মুরব্বীরা, কবির থেকে আকাবির আসছে আর কি, প্লুরাল, মওদুদি রচনাবলী প্রসঙ্গে আকাবিরদের পর্যালোচনা। এত কিছু বলবো না, যেহেতু মাননীয় স্পিকার সময়ের দিক থেকে খুব কিপটামি করতেছে, সেই জন্য। হ্যাঁ জি মাননীয় মন্ত্রী, জি আমাদের সর্বশেষ বক্তা ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো মাননীয় মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী বক্তব্য রাখবেন না, ওনার জন্য 30 মিনিটস বরাদ্দ ছিল। তো উনি আপনার জন্য স্যাক্রিফাইস করেছেন সেই 30 মিনিটস, 30 মিনিটস অ্যাড করা হলো আপনার জন্য। ওটাই গেছে। মানে স্পিকার, মওদুদিবাদের মূল কথা হলো ইসমতে আম্বিয়া, মানে নবীগণ নিষ্পাপ, এবং সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি, এই দুইটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন, মানেন। যার কারণে যারা আকাবির মানে পর্যালোচনা করেছেন তাদের মধ্যে নাম বললেই উপমহাদেশে যাদের কথা সবাই চিনবেন, মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রাদিয়াল্লাহু আনহু, রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই। আর ভাই স্লিপ অফ টাং তো হইতেই পারে, তবে মোটামুটি আরবি কিছু জানি। রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু আনহু সাহেব ইয়ের ক্ষেত্রে, সাহাবীর ক্ষেত্রে, ঠিক আছে। আপনারা সবাই জামা কাপড়ে মৌলানা আর কি, আমরা কোট শুট পরে মৌলানা। দ্বিতীয় হচ্ছে শাইখুল ইসলাম হযরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হযরত মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী, মোহাম্মদ হযরত মৌলানা তৈয়ব সাহেব মহতমিম দারুল উলুম দেওবন্দ, মৌলানা আব্দুল লতিফ মহতমিম মাজহারুল উলুম সাহারানপুর, মাজার শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহারানপুর। এইভাবে বলতে বলতে আরো অনেক বলতে পারি, সময়টা চলে যাবে। তাদের সবার অভিমত হচ্ছে এই বক্তব্য যদি মোল্লা মওদুদি সাহেবের না হয়ে থাকে ঠিক আছে, যদি প্রতিষ্ঠিতভাবে হয়ে থাকে তাহলে আপনাদের বক্তব্য প্রয়োজন। সেই হিসাবে তারা বাংলাদেশে তো
রীতিমতো আমাদের মুরব্বী মোল্লা মহিবুল্লাহ বাবুনগরী পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয় এবং তারা ইসলামের ক্ষতি করছে। এগুলো আমি বলছি না, আপনারা যেহেতু পাতা উল্টিয়েছেন সেজন্য আমাকে বলতে বাধ্য, আমার মতামত নয়। তবে আপনারা ইসলামী দল, আপনারা নিজেরা দাবি করেন, কী রকম ইসলামিক দল সেইটুকু শুধু আমি কিছুক্ষণ আগে একটু বয়ান করছিলাম। সুতরাং যেখানে আপনারা আকিমউদ্দিন প্রতিষ্ঠা রাখতে পারেন নাই, সরিয়ে ফেলেছেন, আবার আনলেও আনতে পারেন, অসুবিধা নাই, এটা বুটের জন্য হয়তো সরাইছেন। আর আপনারা কোথাও সরিয়ে আইন বাস্তবায়ন চান না। আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন নাই। আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন নাই। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কী রকমের ইসলামিক দল? এইটা আমাদের জানতে ইচ্ছে করে। এটা কোনো বিতর্ক নয়, এটা বিতর্কটা আপনারা তুলেছেন বলে আমাকে জবাবগুলো দিতে হয়েছে। তো এই ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া আলমগীরিও মুখস্থ করতে হয় না, মুহাদ্দিসও হতে হয় না, পটিয়া হাটাজারিতেও যেতে হয় না, এগুলো সাধারণ জ্ঞান। তা আশা করি বাংলাদেশের জনগণের সাথে আপনারা ট্রান্সপারেন্টলি, স্বচ্ছভাবে আপনারা যা তাই আপনাদেরকে প্রকাশ করবেন। আপনারা যা নন সেইটা নিয়ে আপনারা জনগণের সামনে অবশ্যই কোনো রকমের দ্বিচারিতা করবেন না। আমি প্রতারণা শব্দটা বলি না, কারণ এটা একটা আনপার্লামেন্টারি ওয়ার্ড। তা আমি এই 9:30 পরেও যদি বক্তব্য দিই তাহলে পরে অনেকেই বিরক্ত হবে। আমি মাননীয় স্পিকার, ওইখানে তো আবার 27 মিনিট আছে, এটা কেমনে আসলো? না, আপনি বলেন। না 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 বলছি। আচ্ছা মাননীয় স্পিকার, ওনার সময়টা আপনি ওনাকে কালকে দিন, আমি ওনার সময়টা নিতে চাই না, এটা একটু অসুন্দর দেখে। আমি আর অন্য কোনো সময়। ধন্যবাদ ধন্যবাদ। না না